মাঝে মাঝে কিছু কথা শুনতে হয়, কিছু নিষেধাজ্ঞা মানতে হয়। সব কিছুই কিন্তু কুসংস্কার নয়। আমাদের চারপাশে এমন জায়গা রয়েছে যেখানে আমাদের যাওয়া একদম ঠিক না, কিন্তু এরপরও যদি সেখানে যাওয়া হয়, হতে পারে ভয়ানক কিছু ঘটনা, হতে পারে আমাদের জীবনের চলার শক্তিটাও হারিয়ে ফেলেছি। একটি নতুন যাত্রীবাহী ট্রেন জঙ্গলের মাঝখান দিয়ে কিছু ভ্রমণকারী মানুষকে নিয়ে শহর থেকে অনেক দূরে একটি রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই ট্রেনের ভেতর ঘুরতে থাকে অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা। যেতে থাকে যাত্রীদের প্রাণ। ট্রেন যতবার টানেলের ভেতর প্রবেশ করে ততবার একটি করে বগি এবং তার ভেতর থাকা মানুষজন উধাও হয়ে যায়। কেন এমন হচ্ছে তাদের সাথে? কি করেছিল তারা? চলুন আপনাদের সাথে নিয়ে চলে যাই সেই ঘটনাতে। খবরদার, কেউ একা কোথাও যাবেন না, সবাই একসাথে থাকবেন, তাহলে ভয় আমাদের ছুঁতেও পারবে না। ঘটনার শুরুতেই আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাই। এই জঙ্গলের সব গাছগাছালি কেটে ফেলা হচ্ছে, কারণ জঙ্গলের মাঝখান দিয়ে রেল লাইন তৈরি করা হচ্ছে। কিন্তু এক স্থানীয়, যার নাম রহমত সেখানে অফিসারদেরকে বলে জঙ্গলের মাঝখান দিয়ে যেন গাছ কেটে রেলপথ তৈরি করা না হয়। আপনারা চাইলে বিকল্প কোনো রাস্তা ব্যবহার করতে পারেন। আপনারা যদি এই গাছগুলা কেটে এখান দিয়ে রাস্তা তৈরি করেন তাহলে তারা অনেক রেগে যাবে, আপনাদের ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কারা রেগে যাবে? কিন্তু সেই অফিসারগুলো রহমতের কথা শুনে না এবং তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন রহমত বলে, তোমরা তো আমার কোনো কথা শুনলে না। ভাগ্য যদি তোমাদের খারাপ হয় তাহলে মৃত্যুর চেয়েও অধিক যন্ত্রণা তোমাদের সহ্য করতে হবে। সেদিন রাতে রেল লাইনে কিছু ওয়ার্কার কাজ করছিল। কাজের সময় শেষ হওয়ার কারণে সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু সেখানে থেকে যায় দার্ত আর মান। তাদের কথা শুনে বোঝা যায় তাদের মাথার ওপর অনেক ঋণের বোঝা রয়েছে, যে কারণে তারা বাড়তি টাইম বা ওভারটাইম কাজ করে কিছু টাকা বেশি ইনকাম করতে চাচ্ছিল। এই রেল লাইনের পথে কয়েকটা টানেল তৈরি করা হয়েছে। তখন মান টানেলের ভেতরে যায় কাজ করার জন্য, কিন্তু সেখানে যেতেই পরিবেশ একদম থমথমে হয়ে যায়। আর টানেলের ভেতর থেকে পাথর পড়ার শব্দ আসছিল, যেটা দার্ত শুনতে পায়। তখন দার্ত টানেলের ভেতর কি হচ্ছে এটা দেখার জন্য যখন সে টানেলের ভেতর প্রবেশ করে, সে দেখতে পায় মানের শরীরের ভেতর থেকে পাথর বেরিয়ে নিচে পড়ছে আর তাকে ধরে রয়েছে একটা ভয়ঙ্কর জিন। এরপর তাদের সাথে সেখানে কি হয় সেটা তো ভালোভাবে আন্দাজ করাই যাচ্ছে, কিন্তু এখানে আমাদের দেখানো হয় না যে তাদের সাথে কি হয়েছে। এত বাধা সত্ত্বেও সানকারা নামে রেল স্টেশনটি তৈরি করা হয়, আর আজকে এই রেল লাইনটা উদ্বোধন হতে যাচ্ছে। আর এই রেল স্টেশনে আমরা দুজন ব্যক্তিকে দেখি। এই যে এই লোকটার নাম হচ্ছে বারো। সে একজন লিডার, হতে পারে এই গ্রামের প্রভাবশালী লোক। আর এই লোকটার নাম হচ্ছে শান্তোষ, যে এই রেল লাইন করার জন্য ইনভেস্টমেন্টদেরকে এখানে নিয়ে এসেছে। তারা দুই বন্ধু মিলে এই প্রজেক্টে কাজ করেছে, কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় ঘটে যায়। কিছু মহিলারা এখানে এসে তাদের হাজবেন্ডের খোঁজ করছে, কিন্তু তাদের হাজবেন্ড কারা? কিছুক্ষণ আগেই আমরা যে ওয়ার্কারগুলোকে দেখতে পেয়েছি যাদের অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে বা তারা গায়েব হয়ে গিয়েছে, তাদের সবার স্ত্রী এখানে এসে আন্দোলন করছে তাদের স্বামীকে আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তো এর বেশ কিছুক্ষণ পর সেখানে ট্রেন চলে আসে। এই ট্রেনটা এখন যাত্রীদেরকে নিয়ে একটা টুরিস্ট স্থানে গিয়ে পৌঁছাবে। এখানে একজন ফটোগ্রাফারকে দেখা যায় যার নাম আদাম। যাত্রীদের মধ্যে আরো দুজন বোন রয়েছে যাদের নাম কেম আর পূর্ণামা। আর এই ছেলেটা ট্রেনের একজন ওয়ার্কার, তার নাম তেকন। এখানে তেকুন প্রথম দেখাতেই পূর্ণামাকে পছন্দ করে ফেলে। এরপর ট্রেনটা যাত্রা শুরু করে গভীর জঙ্গলের মাঝখান দিয়ে। পরিবেশটা একদম স্তব্ধ। এদিকে ট্রেনের ভেতর ভিআইপি বগিতে আমরা একজন কাপলকে দেখতে পাই, যারা অনেকগুলো টাকা নিয়ে কোনো এক কারণে ভ্রমণে যাচ্ছে। তাদের সাথে এত টাকা থাকার কারণে তারা খুবই চিন্তিত রয়েছে। এদিকে আর একটা বগিতে আমরা রামলা নামের একটা মেয়েকে দেখতে পাই। রেল লাইন বানানোর সময় ওয়ার্কারদের মধ্যে যারা গায়েব হয়ে গিয়েছে সেখানে থাকা কারো একজনের স্ত্রী এই রামলা। সে এখনো তার হাজবেন্ডকে খুঁজে যাচ্ছিল,
কিন্তু আজব বিষয় হচ্ছে এই ট্রেনে তার হাজবেন্ডকে সে দেখতে পায়, কিন্তু কাছে যেতেই তার হাজবেন্ড উধাও হয়ে যায়। আর তার হাজবেন্ডের বিষয়ে ট্রেনে কাজ করা একটা মেয়েকে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা বলে দেয় এই বগিতে আমরা মেয়েরা ছাড়া অন্য কোনো পুরুষ কাজ করে না। তখন রামলা সন্তোষকে দেখে তার সাথে কথা বলতে চাইছিল, কারণ সেই তার হাজবেন্ডকে দিয়ে ওয়ার্কারের কাজ করিয়েছে। কিন্তু এখানে থাকা মেয়েটা তাকে বাধা দেয় আর রামলাকে বলে এক বগি থেকে অন্য বগিতে যাওয়া নিষেধ। অন্যদিকের বগিতে সন্তোষ তার বন্ধুর বাড়ার উপর রেগেছিল, কারণ সেই ওয়ার্কারগুলো কোথায় আছে তা জানতে তাদেরকে সাংবাদিক জেরা করছে এবং সাংবাদিক অনেক উল্টাপাল্টা প্রশ্ন করছে যা তাদেরকে পরবর্তী সময়ে অনেক বিপদের মধ্যে ফেলে দিতে পারে। এদিকে পূর্ণিমা আর কেমকে একসাথে দেখা যায়। কেম জানলার বাহিরে একটা পাখিকে দেখতে পায় যেটা ট্রেনের সাথে সাথেই উড়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে পাখিটা জানলার কাছে এসে কাচের সাথে বাড়ি খায়, যার কারণে কেম অনেক ভয় পায়। এই বিষয়টা দেখে বোঝা যায় তাদের সাথে অলৌকিক ঘটনাগুলি ঘটতে শুরু করেছে। তখন হঠাৎ কোনো কারণে পূর্ণিমার বমি পায়, তাই সে বাথরুমে চলে যায় বমি করার জন্য। এখানে পূর্ণিমার শরীরটা অনেক দুর্বল লাগছে। পূর্ণিমা যখন নিচে হয় তখন আয়নাতে একটা ভয়ঙ্কর জিন দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পরে জিনটা উধাও হয়ে যায়। এদিকে কিছুক্ষণ ট্রেন চলার পর জঙ্গলের মধ্যে ট্রেন প্রথম টানেলের ভেতর ঢুকে যায়। কন্ট্রোল রুম থেকে এক অফিসার সিসিটিভিতে লক্ষ্য করে শেষের বগিতে কোনো একটা ঝামেলা হচ্ছে। সিসিটিভিতে সে দেখতে পায় শেষের বগির দরজা একা একাই বন্ধ হচ্ছে আর খুলছে। এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় না। তখন সে একটা ওয়ার্কারকে সেই শেষের বগিতে পাঠায়। সেই বগিতে একটা ছোট মেয়ে তার মায়ের সাথে ছিল। তার মা ঘুমিয়ে আছে। শুধু সে নয়, এই শেষের বগিতে সবাই ঘুমাচ্ছে, শুধু এই বাচ্চাটা বাদে। হঠাৎ ছোট মেয়েটি একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। তখন এই মেয়েটা অন্য বগির সে মেয়ের কাছে যায়, কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটি একটি ভয়ঙ্কর জিনে পরিণত হয়, যেটার পিছনে একটা শয়তানকেও দেখা যায়। এই বাচ্চার সাথে সাথে সেই শয়তানটাকে ওয়ার্কারও দেখতে পাচ্ছে, যাকে কন্ট্রোল রুম থেকে এখানে পাঠানো হয়েছে। ওয়ার্কার শয়তানকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে ট্রেন কিছুক্ষণ চলার পর টানেল থেকে বের হয়ে পড়ে, কিন্তু 5 নাম্বার বগি মানে শেষের বগিটা টানেল থেকে বের হয় না। এদিকে ওয়াশরুম থেকে যখন পূর্ণিমা বের হয় তখন সে লক্ষ্য করে ট্রেনের পিছনের বগিটা নেই। পূর্ণিমা অবাক হয়ে যায় যে শেষের বগিটা হুট করে কোথায় চলে গেল। এরপর তারা দুই বোন মিলে তেকুনকে এই ঘটনা জানায়। তেকুন তখন তাদের দুই বোনকে বলে হয়তো ট্রেনের টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে, যার কারণে লাস্টের বগিটা টানেলের ভেতরে রয়েছে। কিন্তু সত্যিটা এখনো তো কেউ জানে না। ওই সময় আবার কেমের কাছে পূর্ণিমার ডাক্তার কল দেয়। ডাক্তারের থেকে সে জানতে পারে তার বোনের ক্যান্সার হয়েছে। পূর্ণিমাকে যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তারের কথা শুনে কেমের অনেক মন খারাপ হয়ে যায়। তখন কিম তার বোনকে বলে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, তুমি কেন আমাকে এসব বলনি? তুমি কেন হসপিটালে ভর্তি না হয়ে এখানে ঘুরতে এসেছো? এসব কথা বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। তখন পূর্ণিমা তার বোনকে বলে যে যতদিন বাঁচবে সে খুব ভালোভাবে বাঁচতে চায়, কেননা তার ওষুধ খেতে এখন আর ভালো লাগে না। এভাবে অনেকক্ষণ কথা বলার পর তারা দুই বোন অনেক ইমোশনাল হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদের দুই বোনের কথা শুনে বোঝা যাচ্ছে পূর্ণিমার হাতে আর বেশি দিন সময় নেই, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এদিকে আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখা যায়। ট্রেনের ইলেকট্রিক প্যানেলে ছত্রাক জাতীয় কিছু একটা জন্ম নিচ্ছে, যেটা একদম অসম্ভব একটা বিষয়, কেননা এইসব জায়গায় রানিং অবস্থায় কোনোভাবেই কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। টিকেন এটা দেখে অবাক হয়ে যায়। তার মাথায় আসছে না যে এই উদ্ভিদগুলা এখানে কিভাবে জন্ম নিচ্ছে। এত ভয়ের মধ্যেও সে এখানে আবার মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছে। এরপর সেখানে ট্রেনের একজন অফিসার আসে। তখন টেকুন অফিসারকে সবকিছু বলে, কিন্তু অফিসার তাকে বলে যা কিছু হয়ে যাক না কেন তুমি সবকিছু কন্ট্রোল রাখবে। অফিসার টেকুনের কোনো কথাই গুরুত্ব দেয় না। সে তো এটাও জানে না একটু পর তাদের সাথে কি ঘটবে। এরপর টেকুন পূর্ণিমা আর কেমকে নিয়ে অন্য বগিতে চলে যায়। তারা এখানে তাদের কোনো বিষয় নিয়ে কথা বলছিল। তারা কথা বলতে বলতে এই ট্রেনটা আরেকটা টানেলের ভেতর প্রবেশ করে, আর এবার চতুর্থ বগির ভেতরে যারা ছিল সবার উপরে জিন ভর করে। তখন তারা একে অপরকে বলছে তোদের কাউকে বাঁচতে দেব না, তোরা কেউ বাঁচবি না, তোরা সবাই মরবি খুব ভয়ঙ্কর ভাবে। সেখানে থাকা আদাম যে ফটোগ্রাফার ছিল তার ক্যামেরা দিয়ে অনেক খারাপ আত্মাদের সে দেখতে পাচ্ছে। সেই শয়তানটা আদামকে সেখানে বিকৃত করে একদম মেরে ফেলে। মারার সময় শয়তান আদামকে অনেক যন্ত্রণা দিয়ে মারে।
ট্রেন যখন টানেলের ভেতর থেকে বের হয় তখন ৩য় নাম্বার বগি থেকে কেম পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় ৪র্থ নাম্বার বগির ভেতরে ভয়ঙ্কর দেখতে একটা জিন দাঁড়িয়ে আছে। আর এর সাথে সাথে ৪র্থ নাম্বার বগি টানেলের ভেতর থেকে একদম উধাও হয়ে যায়। তারা এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন কেম তার বোনকে বলে সে এই বগিতে অদ্ভুত কিছু দেখেছে যা অনেক ভয়ঙ্কর ছিল। তখন সেই বগিতে বারো আর সান্তোষ আসে। সান্তোষ বারোকে বলে এসব কেন হচ্ছে, কিন্তু বারো সেখানে কিছুই বলে না। তখন রামনা মহিলাটি বলে এমন ঘটনা বারবার হচ্ছে, তার মানে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর পিছনে হয়তো বা ভয়ঙ্কর কিছু ঘটনা লুকিয়ে আছে যা আমাদের জীবনকে শেষ করে দিতে পারে। কিন্তু বারো তাদের সবাইকে উল্টাপাল্টা বোঝায়। সে বলে এখানে কোনো গর্বণ নেই, এখানে সব কন্ট্রোল আমার কাছে রয়েছে, আর যেসব বগিগুলো ট্রেনের ভেতরে আটকে গেছে সেগুলোর মানুষকে সে উদ্ধার করবে এবং রিসোর্টে সঠিক সময় পৌঁছে দিবে। এদিকে তেকুনের সাথে কথা বলে সান্তোষ জানতে পারে বাকি বগির সাথে তাদের সব কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের রেডিও বা ইন্টারনেট কোথাও কানেকশন করা যাচ্ছে না। সান্তোষ এসব কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। বারো যখন অফিসারের সাথে কথা বলছিল তখন সে খেয়াল করে সিসিটিভিতে রেকর্ড হওয়া সেই জিনদের দেখা যাচ্ছে। তখন বারো অফিসারকে এইসব ভিডিও তাড়াতাড়ি সেখান থেকে ডিলিট করে দিতে বলে। এরপর সান্তোষ আর অফিসার মিলে কেম আর পূর্ণিমাকে ভিআইপি বগিতে নিয়ে যায় তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, কারণ তারা এই ভয়ানক ঘটনাগুলি নিজের চোখে দেখতে পেয়েছে এবং এই ঘটনাগুলা তারা যেন অন্য কোনো যাত্রীকে না বলে। মূলত এই জন্যই তাদেরকে ভিআইপি বগিতে নিয়ে যাওয়া হয়। আর এদিকে ট্রেনটি ৩য় টানেলের ভেতর প্রবেশ করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ৩য় নাম্বার বগিতে ছিল সান্তোষ মেয়ে ওয়ার্কারদের বলে তারা যেন সবসময় সব দিকে খেয়াল রাখে। এসব কথা বলতে বলতে ট্রেন টানেলের ভেতর ঢুকে যায়। আর তখন সান্তোষ লক্ষ্য করে একটি ভয়ঙ্কর জিনকে। তখন সে সব যাত্রীকে অন্য বগিতে যেতে বলে, কিন্তু অদ্ভুত বিষয় কেউ যার যার স্থান থেকে একদমই নড়তে পারছে না। তখন সেখানে অনেক ভয়ঙ্কর জিন চলে আসে আর সবাইকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। সেখানে জিনেরা সান্তোষকেও মেরে ফেলে। এরপর সেই বগিটা টানেলের ভেতরেই থেকে যায়। তখন ২য় নাম্বার বগিতে থাকা সব মানুষ অনেক ভয় পেয়ে যায় আর বাঁচার জন্য তারা অনেক আকুতি মিনতি করতে থাকে। তখন বারো সবাইকে বলে পূর্ণিমা আর কেম এসব ঘটনাগুলি ঘটাচ্ছে, তারাই সব কিছু করছে, কেননা তারা এই ট্রেনটা ছিনতাই করতে চায়। বারো আরো বলে আপনার একটা জিনিস খেয়াল করেন, তারা দুই বোন কিন্তু সবার পিছনের বগিতে ছিল, কিন্তু সবগুলো বগি উধাও হয়ে যাওয়ার পরেও তাদের কেন কিছু হলো না, আর তারা এখন ২য় বগিতে আছে, এর মানে তারাই এসব কিছু করছে। তখন পূর্ণিমা সবার উদ্দেশ্যে বলে আমি কিভাবে ছিনতাই করব, আমার হাতে তো কোনো অস্ত্র বা কোনো কিছু নেই, এভাবে আমাকে ব্লেম করে একদমই আপনাদের উচিত হচ্ছে না। এই বগিতে যে কাপড়ের কাছে অনেক টাকা ছিল তারা ভাবে যে সত্যি সত্যি পূর্ণিমা আর কেম হয়তো চোর, তাই সে একটা বোতল ভেঙে সেটা দিয়ে পূর্ণিমাকে আঘাত করে। এদিকে তেকুন তো পূর্ণিমাকে পছন্দ করত, তাই সে অনেক রেগে যায় আর সেই লোকটাকে মারতে শুরু করে। সবার নজর সেদিকে যেতেই পূর্ণিমা ভাঙা কাচের বোতলটি তার হাতে নিয়ে নেয়। সেই লোকটি তাড়াহুড়া করে পূর্ণিমার দিকে এগিয়ে আসতেই সেই ভেঙে যাওয়া বোতলটি লোকটি পেটের ভিতর ঢুকে যায়, এতে লোকটি সেখানেই মারা যায়। তখন সেই লোকটির স্ত্রী ভাবে পূর্ণিমা সত্যি সত্যি একজন চোর, কেননা সে তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। তখন সবাই কেমকে মারার জন্য ধরে ফেলে। তখন পূর্ণিমা বাঁচার জন্য সবাইকে মারার ভয় দেখায় এবং ভয় দেখিয়ে প্রথম বগিতে চলে যায়। তখন সব যাত্রীরা বাঁচার জন্য পাগল হয়ে যায়, তেকেনকে ধরে সবাই মারতে শুরু করে। আর তখনই ট্রেনটি আরো একটি টানেলের ভেতর প্রবেশ করে। তখন ট্রেনের ভেতর হাজির হয় ভয়ঙ্কর একটা জিন, যাকে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। সেই জিন সবাইকে আস্তে আস্তে মেরে ফেলে এবং এক সময় গিয়ে জিন এত জোরে চিৎকার করে যার আওয়াজে সেখানে থাকা সবার পেট ফেটে যায়, কারো মাথা ফেটে যায়, যেটা দেখতে একদম ভয়ঙ্কর ছিল। আর এইসব ঘটনাগুলি প্রথম বগিতে থাকা সবাই দেখছিল। টানেল শেষ হয়, ট্রেন টানেল থেকে বের হয়ে পড়ে, কিন্তু সেই বগি আর টানেল থেকে বের হয় না। এখন মাত্র একটি বগিতে মানুষ বেঁচে আছে, আর তাদের সাথেই একটু পর কি ঘটতে চলেছে তা তারা একটু কল্পনা করতে পারছে না। এরপর 12 অফিসারের কাছ থেকে চাবি নিয়ে ড্রাইভার রুমে যায়। সবাইকে সে বলে সে ট্রেন থামাতে যাচ্ছে, তারা আর টানেলের ভেতর ঢুকবে না। কিন্তু সেই ড্রাইভার রুমে গিয়ে দরজা লক করে দেয় আর সেই ড্রাইভারকে বলে গাড়ির গতি বাড়িয়ে দিতে, যাতে দ্রুত তারা রিসোর্টে পৌঁছাতে পারে। সবাই যখন এই বিষয়টা বুঝতে পারে যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তখন সবাই মিলে দরজা ভেঙে ফেলে। তখন অফিসার 12কে বলে ট্রেন আমার কথায় চলবে। তখন 12 আর অফিসারের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে 12 তেকেনকে লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেয়
আর টিকন সেখানেই ভয়ঙ্কর ভাবে মারা যায়। ড্রাইভারটি যখন বুঝতে পারে এখানে যা হচ্ছে তা সত্যি খুব ভয়ানক, তাই সে সুযোগ বুঝে ট্রেনকে থামিয়ে দেয়। আর ট্রেনটা গিয়ে থামে টানেলের একদম সামনে এসে। তখন সবাই মিলে বারোকে দোষারোপ করতে থাকে, কারণ তার জন্যই এতগুলো মানুষের প্রাণ গেছে। সবাই মিলে তাকে ট্রেনের ভেতর বেঁধে ফেলে। তখন রামলা তার স্বামীর ছবি বারোকে দেখায় আর বলে, আমার স্বামী কোথায় বল। কিন্তু সে কিছুই বলে না। আসলে সেও জানে না তার স্বামী এখন কোথায় আছে বা সেদিন ওয়ার্কারদের সাথে কি হয়েছে। এরপর সবাই তাকে বেঁধে রেখে ট্রেন থেকে বের হয়ে যায়। তারা সবাই যখন ট্রেনের বাহিরে চলে আসে তখন তারা দেখতে পায় টানেলের ভেতর থেকে ভয়ঙ্কর এক জিন হাওয়াতে ভেসে তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা ভয় পেয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায়। এদিকে ট্রেনের ভেতরে ছিল আরো একটি মহিলা যাকে জিন কন্ট্রোল করে নিয়েছে। আর সেই মহিলা বারোকে বলে, তোকে মানা করা হয়েছিল, তুই কেন কথা শুনলি না। তখন সেখানে সে জিন এসে বারোকে ভয়ঙ্কর এক মৃত্যু দেয়। এদিকে জঙ্গলের ভেতর সবাই পালাতে গিয়ে আলাদা আলাদা হয়ে যায়। আর এদিকে অফিসারকে অনেকগুলো জিন দেখা দিতে শুরু করে, যা দেখে অফিসার অনেক ভয় পেয়ে যায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তখন সেই জিনগুলো এসে তাকে একদম ভয়ানকভাবে মেরে ফেলে। এদিকে পূর্ণিমা, কেম, রামলা আর তাদের সাথে ছিল আরও একটি মেয়ে। তারা একসাথে যাচ্ছিল, কিন্তু সেই মেয়েটি হঠাৎ করে তাদের থেকে উধাও হয়ে যায়। তখন রামলা সেই মেয়েটিকে খুঁজতে যায়। এদিকে পূর্ণিমা আর কেম একসাথে ছিল, কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর জিনের অস্তিত্ব টের পাচ্ছিল। তখন তারা লুকিয়ে পড়ে, কিন্তু পূর্ণিমা একটু এদিকে তাকাতেই এদিকে দেখা যায় রেল লাইনের উপর সব গাছগাছালির শিকড় এসে রাস্তা একদম বন্ধ করে দিচ্ছে আর সব মানুষকে গাছে পরিণত করছে। পূর্ণিমার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার শরীর গাছপালাতে ভরে গিয়েছে। আর সে দেখতে পায় তার সামনে তার বোনকে গাছের শিকড় পিছিয়ে মেরে ফেলছে। পূর্ণিমা তার বোনকে অনেক বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই তার বোনকে বাঁচাতে পারে না। তার সামনে তার বোনকে ভয়ানকভাবে সেই জিনটা মেরে ফেলে। কিন্তু হঠাৎ করেই এখানে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। পূর্ণিমার শরীর থেকে সব শিকড়গুলো সরে যায়। এটা কেন হয়েছে তা একটু পরে জানা যাবে, কিন্তু এতক্ষণে তার বোনকে সম্পূর্ণ গাছে পরিণত করে দেওয়া হয়েছে। পূর্ণিমা সেই জিনকে অনেক আগতে মিনতি করে বলে সে যেন তার বোনকে ছেড়ে দেয়, কিন্তু জিনটা ধীরে ধীরে মিলিয়ে যায় আর তার বোনকে সম্পূর্ণভাবে গাছে পরিণত করে দেয়। আর শেষ পর্যন্ত শুধু বেঁচে থাকে পূর্ণিমা। প্রায় অনেকদিন পার হয়ে যায়। পূর্ণিমা ঠিক একই জায়গায় রহমতকে নিয়ে এসেছে। এটা সেই রহমত যে ঘটনা শুরুতে অফিসারদেরকে বলছিল এখান থেকে রেল লাইন না করতে। পূর্ণিমা রহমতকে বলে সেই জিন সবাইকে মেরে ফেলেছি, কিন্তু কেন সে আমাকে মারল না। তখন রহমত তাকে বলে জিনেরা বুঝে গিয়েছিল যে তুমি আর বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে না, তাই হয়তো তোমাকে তারা ছেড়ে দিয়েছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এইসব ঘটনা কেন হলো, কিসের জন্য হলো? কিন্তু এর জবাব কিন্তু একটাই, যেমন মানুষ জনগোষ্ঠী নিয়ে বসবাস করে, ঠিক জিন জাতিও জনগোষ্ঠী নিয়ে বসবাস করে। যেখান দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছে সেখানে এই জিন জাতির বাসা ছিল বা বসবাস করতো তারা। আর জিন জাতিরা ঘন জঙ্গলে বা নদী সমুদ্রে বসবাস করে থাকে। যখন জিনের বাসস্থান নষ্ট করে দেওয়া হয় তখন তারা রেগে গিয়ে সবাইকে মেরে ফেলে। আমি এই চ্যানেলে কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আপনারা জিন সম্পর্কে জানতে চান কিনা। তো অনেকেই জিন সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আমি খুব তাড়াতাড়ি জিন সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।